থানার গোলঘরে ছোট্ট একটা আলোচনার মাঝ দিয়ে কয়েকটা দিন সময় পাওয়া গিয়েছে। পলাশ যখন ঢুকছিল সেখানে অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। এরপর থেকে শীতের মৌসুম যেন প্রভাব ফেলছিল না ওর ওপর, গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের ন্যায় বিদীর্ণকারী যেন। অন্তু পূর্ব অভিজ্ঞতার আতঙ্কে গুটিয়ে গেছিল, আর তাকাতে পারেনি পলাশের চোখে। এই সকল সময় নারীমনকে অন্তু ঘেন্না করে। ভয় জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ। একটুও উত্তেজিত হয় না, ভীষণ গভীর তার চলন। প্রতিটা শ্বাসে যেন কিছু লুকিয়ে ফেলে। থানায় যেভাবে কথাবার্তা বলছিল, খাঁটি শুদ্ধ ভাষা, এক একটা বাক্য সুবিন্যস্ত। অন্তু অবাক হয়েছিল, একটা সন্ত্রাস সভ্যতায় এতটা অগ্রগামী হয় কি করে। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল। ঠিক এক পলকের জন্য। অথচ অন্তু টের পেয়েছে, ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন খুঁজছে অন্তুকে। দ্রুত চোখ নামিয়ে জোরে শ্বাস ফেলেছিল সে সময়ে। থানা থেকে বেরিয়ে আসার সময় অন্তিক পাশেই ছিল। বেরিয়ে আসার সময় মুস্তাকিন আগে আগে হাঁটছিল। অন্তিক কথা শুরু করল বাইরে থানার সদরঘরে বসে, আব্বু এখন মোটামুটি সুস্থ, মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে। কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে। দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, ক্যানাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে চেয়ে রইল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে, এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে, তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে, সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন তো? আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি। থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাব। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদরঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল, অন্তু। অন্তু ফিরে তাকাতেই ফের বলল, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চুপ ছিল। যাওয়ার সময় যেভাবে এসেছি, ওভাবেই যাব। প্রবল জিদ অন্তুর কণ্ঠে। দৃঢ় স্বরে বলে উঠল অন্তিক, একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটাও বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি, যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাফ। এখন আছি। মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে।
আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে, চলবে। কিন্তু এর মানে এমন নয় তোকে জাহিল মেয়েদের মতো চলাফেরা করতে দেবার মতো অপয়া হয়ে গেছি আমি। আমার জন্য যা হয়েছে তা আমি করিনি। হ্যাঁ, আমার কারণে, আমার পাপের ফলে হয়েছে মানছি, তবে এমন কোনো উদ্দেশ্য আমার ছিল না। সুতরাং আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারব না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তর জিদ চাপল ভেতরে, এমনই একটা পাপ করেছিস যে তার খেসারত এভাবে চুকাতে হল। আর একটু হলেই তো বলি হয়ে যেতাম। উদ্দেশ্য ছিল না তোর, অথচ ওরকম একটা জানোয়ারের কাছে টাকা ধার নিয়ে চলে এলি সুদের। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তবে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। তোদের কষ্ট হচ্ছে, আর এভাবে আমি খুব সুখে চলছি, রাইট? তোকে যেমন ঘেন্না করি আমি, তোর মতো ভাইয়ের শাসন এব কর্তব্যকেও। শেষের দিকে তেজস্বী স্বরে এক আসমান তীব্র অভিমান আর বুক ছেঁড়া আর্তনাদ ভেসে এলো অন্তুর গলা ফুঁড়ে। মুখ ফিরিয়ে বেরিয়ে যায় অন্তু। অন্তিক দ্রুত পা চালিয়ে পেছনে পেছনে এগিয়ে যায় অন্তুর। রাস্তার পাশে দাঁড়ানো পেল অন্তুকে। চওড়া ওড়নার প্রান্তে মুখটা আবৃত তার। অন্তিকের বুকে প্রশান্তি ছেয়ে গেল, ঠিক তেমনি পর মুহূর্তে অনুশোচনার আগুন যেন কলিজা ঝলসে দিতে চাইল। পাশে গিয়ে দাঁড়িয়ে আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর, অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার ওপর থেকে, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ভোটের আমেজ থেমেছে। হামজা খুব শীঘ্রই পৌরসভায় মেয়র পদে অধিষ্ঠিত হবে। তার জন্য ক্লাবের দোতলার সদরঘরে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। লতিফ, কবির, রাহাত, দলের আরও কয়েকজন সহ হামজা এবং জয় উপস্থিত সেখানে। সকলে বিরিয়ানি খাচ্ছিল, আর সেটা রান্না করেছে জয়। লতিফের শরীরে মাঝহাড়ের ছোড়া যে গুলিটা লেগেছিল, তারপর উনাকে খুব একটা সক্রিয় থাকতে নিষেধ করেছিল হামজা। অসুস্থ শরীর, তার ওপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। খেতে প্রশংসা করে উঠল জয়ের, এত ভালো রান্না কোত্থেকে শিখছ, জয়? মনে হচ্ছে যেন বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি। জয় শুয়ে আছে হামজার কোলের ওপর। হামজা বসেছে সোফায়। টান হয়ে হামজার কোলে মাথা রেখে পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর, ভিডিও গেম খেলছে ফোনে। যেজন্য সকলের খাওয়ার জন্য আলাদা করে টেবিল এনে দেয়া হয়েছে। লতিফের প্রশ্নে হাসল জয়, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া পিকনিক এত করছি, রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা, ভাই। খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। একা রাত কাটতে চায় না। খুব দুঃখে আছি। আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল, আরমিন আবার আসছিল এই বাড়িতো। আমি বুঝি না ওই ছেড়ির জীবনে দুঃখের কি খুব অভাব। দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিক যেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা ভ্রু জোড়াল, ওখানে কেন গেছিল? জয় হাসল, হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম, সুন্দরী মেয়েরা নাকি বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো। মাথায় মাল কম।
ছেড়ির ধান পড়ে চুলায়, ও পানি ঢালে পাছা তাইলে কি হইল? না জানি কি সব দৃশ্য দেইখা আসছে। আমি খালি ভাবি, শালির সাহসের বলিহারি। কতখানি কলজের ওজন হইলে এত কিছুর পরেও থামেনি? শালি জানেও না ওর সাথে সামনে কি কি হবে। রহস্যমণ্ডিত হাসি ফুটে উঠল জয়ের মুখে। তুই দেখেছিস ওকে? হ, দুপুরে এইখানেই ঘুমাইছিলাম। বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াতেই এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে বলল, হতে পারে দেখেনি কিছু। দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। হয়তো ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। যেহেতু আগে একদিন এসে পেয়েছে। এখনো কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখেছে আমি নিশ্চিত, আর দেখলে পুলিশকে জানাবে এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো, কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল, সাহসী যদি না থাকব, তাইলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুতু ছড়ে? ওইডাতি তো বুঝা যায় মায়ার কলজে 12 হাত। বোমা বিস্ফোরণ হল যেন ঘরটার মধ্যে। অবশেষে কিনা সেই মেয়ে জয়ের মুখে থুতু মেরেছে। সকলে একযোগে জয়ের দিকে তাকায়। জয় অপমানিত হল কিনা তা তো বোঝার উপায় নেই, তবে ভ্রু কুঁচকে রইল কয়েক সেকেন্ড। কিন্তু হামজা চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব, লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধখাওয়া সিগারেটটা 2 আঙুলে চেপে ধরে নেভাল, তাতে বোধহয় হাতের পুরু চামড়াতে অল্প খানিক শেক লাগল। আবাল তাকালো লতিফের দিকে। এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্ক খুব জরুরি। কারণ এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়া কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্নভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে উঠে দাঁড়াল হামজা। অতীব স্বাভাবিক যেন সবটা তার কাছে। উঠে বসল জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গ্যারে পিঠ বাঁকিয়ে বসল। চোখ হাসছে তার। শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেইনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফ জোয়ের লকেট। বাঁ হাতের রিস্টলেটটা কবজি থেকে কনুইয়ের একটু ওপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার ওপর কালো জ্যাকেট পরেছে। পাড়া, ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফরমাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো হামজা বসা। দুজনকে দেখে ঠিক যেন দুটো নীরব ঘাতক লাগছিল, যারা বিনা নোটিশে যেকোনো অকাজ করে বসতে অকুণ্ঠিত। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি যেন লতিফের ওপর ওর করা সবটুকু ন্যায়প্রায়ণতার হিসেব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে, তবে এই হাসি দ্বারা সে যেন লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইছিল। আর সেটাও দেখতে সব মিলিয়ে ভৌতিক লাগছিল দুইজনকে। লতিফের খাওয়ার হাত থেমে যায়। জয় হায় হায় করে উঠল, আরে আরে করতেছেন কি, লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারব কাউকে, হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক? খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এ কবির আমার জন্য 1 প্লেট আনো তো, লতিফ ভাইয়ের সাথে বসে খাবো যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে উঠে দাঁড়াল। আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না।
আফটার অল নতুন মেয়র আমি। আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না, এটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরোলে তুই দেরি করিস না যেন ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই। অনেক দিন খেলি না। হামজা বেরিয়ে যায়। জয় আরাম করে বেশ রুচির সাথে এক প্লেট বিরিয়ানি খেল, ঠান্ডার রাতে ঠান্ডা এক বোতল সফট ড্রিঙ্কস শেষ করল। লতিফ কাকুতিভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না বোধ হয়। ভাই, হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলুন, আমরাই তো। যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই। বিশ্বাস করো, জয় মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করল। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনাকেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনব, বিশ্বাস করব। আপনি বলুন, লতিফ ভাই। আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল? আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? হাসল জয়। আর বলার কিছু পেল না লতিফ। তার রুহু কাঁপছে। জয় হাসল, আপনাকে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রেখেছে দলের যে কোনো কাজ থেকে। কেন? কারণ আপনি আমাকে করতে আসাগুলি আপনার গায়ে লেগেছে। এর বদলে হামজা আপনার চিকিৎসা করিয়েছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিয়েছে। আপনার জন্য মাঝহারকে মেরে শত্রুতা বাড়িয়েছে। অথচ আপনি সেই মাঝহারের সাথে হাত মেলালেন, যে আপনাকে গুলি করেছিল। আপনাকে ডেকে কি বুঝিয়েছে ও? যে আমাদের পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝহারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এটুকু দেখলেন না আপনি? শাহ, ইজ্জতই রইল না, শালা। মাঝহারের সাথে আপনি মিলেছেন গুলি খেয়ে, ওদিকে পলাশ খানকির বাচ্চা দ্বিমুখী পাগল শালা, শালার ছাওয়াল টাল, সাইকো। এমনিতেই আমাদের টাল ভাবে যে আমরা কিছু বুঝি না, যে ও আমাদের হাতে রেখে আসলে মাঝহারের সাথে কাজ করছে। কেন? হিংসা করে। অথচ হাতে রেখেছে আমাদের নিজের নিরাপত্তার জন্য। কিন্তু তবুও যা চলছিল নাটকীয়তার মাঝে চলছিল তো। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেছে। আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করছেন। একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড, লতিফ ভাই। তার ওপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল, জয়, বিশ্বাস করো আমি যাইনি। মাঝহার এসেছিল। আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে। খালি একটুকু শুনেছি তুমি সেদিন ছিলা ওইখানে। তা জানি আমি। কিন্তু 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 ছোটবেলায় পড়েছি, ছোট বালুক না আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর গড়ে। আজ ও আপনাকে জানিয়েছে, কাল আপনি ওকে জানাবেন, এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না? এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসবও ইস্যু না। ইস্যু হল, বিশ্বাসঘাতকদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, থানায় কল করত। ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় লম্বা একটা সালাম দিয়ে বলল, স্যার।
আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। মানে ওখানে ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয়, স্যার। ঘরের কার্নিশে কাফনে মুড়ানোর মতো কিছু একটা আছে, স্যার। বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হবে। কথা শেষ করে ফোন রেখে উঠে গিয়ে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখা কিছু ব্যাটিং স্টিক ও রডের মাঝ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনল। লতিফ হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল। টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়কে দেখে মনে হল এসব তার জন্য প্রতিদিন নিয়ম করে করা পেশাগত কর্ম যেন। স্বাভাবিক ভঙ্গিতে শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর সন্ধির ওপর আঘাত করল। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল। ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোড়সন্ধির ওপর কষে একটা রডের আঘাত লাগাল। লতিফ অজ্ঞান হবার আগে মুচকি হেসে আশ্বাস দিল জয়, চিন্তা করবেন না লতিফ ভাই। আমি আপনার ভালোর জন্যই এসব করছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। তাই আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করার জন্য হয়তো আজ আমার অল্প একটু নেকি কামাই হল। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা একে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেঁসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসল আরাম করে। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক ১০০টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল, সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করেনি। এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফের বলল, কেন? তোর কষ্ট লাগছে মেয়েটার জন্য? আমারও লেগেছিল। এজন্য ভালো বুঝে বাঁচাতে গেলাম। শালি কি করল? থুতু দিল মুখের ওপর, আবার বাজে ভাষায় বকেছেও দেমাগ বেশি আর কি। ভয়ানক হাসি ফুটে উঠল জয়ের মুখে। কবির গুটিয়ে গেল। তার কেন জানি আরমিন মেয়েটার ওপর কেমন একটা অনুরাগ কাজ করে, আবার রাগও হয়। জানা নেই এর পরিণাম হিসেবে জয় ওর সাথে কি খেলায় মজবে। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর ক্যাডা খবর দিতে পারে পুলিশরে? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আরমিনের দোষ দিয়ে দিই? কি বলিস? যে বলিটা পলাশ আগের বার দেয়নি ওকে, এবার দিয়ে দেবে। আমি হলপ্রিন্ট ছায়াছবি দেখব এবার। থুতু দেবার জন্য আমাকে খুঁজেও পাবে না আর। কবির বুঝল জয়ের কি পরিমাণ গায়ে লেগেছে আরমিনের সেই দুঃসাহসিক কাজটা। লাগাটা অবশ্য যে কোনো পুরুষের জন্যই স্বাভাবিক, আর তো জয়। কবির কথাগুলো ভেবে জয়ের দিকে তাকায়, সত্যিই ভাই? না,
মিথ্যা বিশ্বাস করল কবির। কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই, ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন, তাই না? তাইলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটল, মানে ফেঁসে যাবেন না? জয় উঠে দাঁড়াল, তোকে কে বলেছে জমি আমাদের? না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন। আমি ভাবছি জমি আপনারা দখল করছেন শেষমেশ। জয়গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসল, রাজনীতি বুঝিস না রে পাগলা, জমি পলাশের। আজীবন ওই জমি পলাশের। ওখানে কিছুদিন থাকতো ওই মহিলারা, কিন্তু ওদের তোলার দরকার পড়ল একসময় কোনো কারণে। তখন একটা গল্প বানানো হলো যে জমিটা বিক্রি করেছে ওই মহিলা এক হিন্দুর কাছে, তবে সে ফেরত চায়, কিন্তু হিন্দু দেবে না। আর সেখানে আমি আর হামজা ভাই কয়েকবার সুবিচার করেছি, তারপরেও ওঠেনি ওরা। পরে মেয়ের ওই ঘটনার পর নিজেরাই উঠে চলে গেছে। এটাকে পলিটিক্সের একটা পলিসি বলতে পারিস। এখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেলল সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে, আবার কেউ জানলও না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে, যার ফলে দুদিন আগে হামজা ভাই মাননীয় পৌরসভা মেয়র। এভাবে চললে সামনের সংসদ নির্বাচনে একটা সংসদের পদ পেতেও খুব বেশি বেগ পাওয়া লাগবে না। তবে এবার আর জমির আসল মালিক পলাশ, এটা গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসবের কিছুই জানত না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে, অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পর ভাবব। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার, অনেকদিন খেলি না। লোক আমাকে হালকা ভাবে নিচ্ছে রে আজকাল। রাত প্রায় 10টার দিকে পুলিশ এলেন হামজার ক্লাবের দোতলার পাশে পতিত বাড়িটাতে। আশপাশের মানুষ এসবে অভ্যস্ত। গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও জানা নেই বিশেষ কারো। জয় বাইরে দাঁড়িয়েছিল। বেলাল সাহেব ওকে সঙ্গে নিয়ে ঢুকলেন ভেতরে। কনস্টেবলেরা টর্চ জ্বালিয়ে আলো দিচ্ছিল। জয় উনাদের নিয়ে ঢুকলেন ঘরটিতে। সে নাক মুখ কিছু ধরল না। বেলাল সাহেব রুমাল বের করে নাকে চেপে ছিটকে বেরিয়ে এসে দুটো দম ছেড়ে আবার দম নিয়ে ভেতরে গেলেন। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশপচা গন্ধ। আসলেই এখনো সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর। কনস্টেবলেরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের ওপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করলে বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল, সেটা হল আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে উনার মাথায় জিনিসটা দেখে যা এলো, তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে,
ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা করছে জয়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেনসিকের কেউ আসবে বোধহয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই, এই মার্ডারটা কে করেছে? আপনি? আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি ভাই, খুনটা আপনি করেছেন? না। প্রশ্ন একটা একটা করে কর। জয়ের সোজা জবাব দিতে খুব কষ্ট হচ্ছিল। কবির চুপ রইল। তবে বেশিক্ষণ পারল না, পুনরায় জিজ্ঞেস করল, তাইলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। দৃঢ় বিশ্বাস জয়ের কণ্ঠে। মানে? বেশ জোরে বলে ফেলেছিল, দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে, এবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আনো। প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হল, অমনে ভ্যাবলার মতো চাইয়া আছো স্ক্যান বাল। নিজের ঢোল নিজে নাই পিটাইলে ও ঢোলে মরচে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মাইনষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাশ করি নাই? করছি তো। যা অল্প একটু তুলে আনো। ওয়াক্ত। ছি। এসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে? বিনা তেলের অমলেট। পজিটিভ ভাবতে শেখ, যে বালডা ভাবছিস তা না উইটা, আমি নিশ্চিত। আরেকটু নিশ্চিত হই, আনো যা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুজে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে পেঁচিয়ে ভেবে সমাধান বের কইরবার পারে না, সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোনো দুঃখে? এই হাবুলদের জন্যেই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়ায় রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হল কবির, ভাই, কি এইটা? মানে দেখতে তো আজেবাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম এইডার? এইডা এইখানে কি করতেছে? লুডু খেলতেছিল বসে, খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে, অতগুলা দুনিয়াত আবিষ্কারও হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে। ব্রেইন থেইকা ঠিকমতো হরমোন বয় না। পার্টিকুলারলি যখন অকাম করে, তারপর একেবারে চাটটি বাটটি গোল হইয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশা এই হরমোন লিকুইড পুশ করছে। কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পাড়ছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়, এইবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এরম ধরনের মেন্টাল কেস নাই। আমার শালটা আনো,
জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজ সেবার নাটক করি, কি আর করার। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে, দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর, তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হল। ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন ভেবেছিলেন, তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। অথচ বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার, সবার জানামতে কোনো সনাতনধর্মী লোকের। যে এখানে বসবাস করে না, কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনীই জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা, সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে। কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির প্যাচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে, তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল, তবে চেপে গেলেন উনি। করলেও গোপনে তদন্ত করতে হবে, এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি। তার ভিপি পদের স্থলে অধিষ্ঠিত হবে নতুন কেউ, জয়ের ভিপি পদ তারই থাকবে। মাঝ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার মেম্বার বানিয়ে নিজের হাতে রেখেছে। পুলিশেরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তর পরীক্ষা ছিল আরেকটা। অনার্সের পরীক্ষার এই এক দশা। গোটা মাস ধরে 2-3টা পরীক্ষা দিতে ঢোকার সময় সব শান্ত ছিল। বিপত্তি টেল পেল বের হবার পর। চত্বরে গুঞ্জন উঠেছে। অবশেষে জানতে পারল আসল কাহিনী। সেই ঘরে পুলিশ ডেড বডি উদ্ধার করেছে একটা, সেটা ছিল সোহেলের। অন্তর আজকাল হাসি পায় আশপাশের ঘটনায়। এটাও হাস্যকর লাগল। সে সেদিন গেল ওই ঘরে, কিছু অপ্রীতিকর জিনিস দেখল, গন্ধ পেল, তবে লাশ খুঁজে পায়নি। যেটা সে আন্দাজ করেছিল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার, সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে।
এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হল সেখান থেকে বোধহয়। কিন্তু সোহেলকেও মেরে ফেলেছে? নিশ্চয়ই পলাশ মেরেছে। আখির মৃত্যুতে যদি ওর কীর্তি থাকে, মেয়েটার ভাইকে আর কে মারবে? অন্তু ভাবলি না আর। বিরক্ত লাগছে এসব ভাবতে। আজকাল অবাঞ্ছিত বিষয়গুলো তার কাছে অতীব সাধারণ হয়ে উঠেছে, একটুও নতুন লাগে না। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলার কথা। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে, এটাও জানে সবাই। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। তবে শারীরিকভাবে চলার মতো। শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা। কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক উনার শরীরের সমস্ত জীবনীশক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এই সব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে উনার। রোজ দুবেলা ওমলেসি 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্প খানিক আর বাড়লে ব্রেইনে স্ট্রাক অ্যাট্যাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। উনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বিছানায় বসতেই অন্তু প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায় পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক হাসল। তীব্র অভিযোগ এবং অল্প স্বল্প ঘেন্নায় অন্তুর মুখ থেকে ভাইয়ের বদলে অন্তিক ডাক বেরিয়েছে। বরাবর লোকে বলে এই ছেলেটা অন্তুর চেয়ে বেশি সুন্দর, সুদর্শন। হাসলে নাকের পাটা ফুলে ওঠে, সুন্দর লাগে দেখতে। হাসি সামলে বলল, বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরদ নেই, তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ? আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস? এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। অন্তু তাচ্ছিল্য করে বলল। কঠোর ভাষা মেয়েটার। বহুরূপী এক সত্তা অন্তু। কখনো হিংস্র উগ্র, কখনো কোমল থেকে কোমলতর নমনীয়, কখনো বা প্রতিবাদী তো কখনো নির্লিপ্ত শান্ত অথবা নিষ্ঠুর। অন্তিক গায়ে লাগাল না সেসব। বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক, আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। অথচ আমি তো তুই যে কোনো বাজে ধরন বসিয়ে নে, আমি সেই লোকটাই। ভেবেছিলাম আব্বুকে চমকে দেব দোকানের সফলতা দিয়ে, সংসারের টানপোড়েন কমবে, যে মেয়েটাকে নিয়ে এলাম ঘরে তাকেও একটু সুখ দিয়ে নিজের কর্তব্য পালন করব। অথচ শালা কপালের পাল্টিবাজি দেখেছিস? কিছু বাড়িতে আনা তো দূর, পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরও কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি।
আমার এইসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানত, সব সহ্যও করত। আর এই কৃতজ্ঞতায় এবং নিজের ভঙ্গুরতায় যেকোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম বোধহয়। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়ানোর কথা বলছিস? লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, যাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরও বাড়ল। মেয়েটা হহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আবার ওই হাল দেখে। আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করত ও। আব্বু নাকি কঠোর, গম্ভীর। তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না, তাই ওই পরিস্থিতিতে ফেঁসেছিলাম। তাসিনের বাড়ি থেকে বিথিকে অনেক গয়না দিয়ে বরণ করেছিল। সেই গয়না বিথির কাছ থেকে চেয়ে আমাকে এনে দিয়েছিল মার্জিয়া। তা তো সঠিক সময়ে ফেরত দিতে পারিনি, বিথির সংসারে আগুন লেগে গেল। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টা পাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে, অথচ অন্তিক কিচ্ছু বলেনি সেদিন। আপল ঘটনা যখন এটা, তাহলে মার্জিয়া উল্টো পাল্টা কথা কেন বলেছিল জাদু টোনার ব্যাপারে? নিশ্চয়ই বিথির শ্বশুরবাড়ি থেকে এসব বলেই খোঁটা দেয়া হয়েছিল। অন্তু মুহূর্তের মাঝে নিজের মনে সম্ভাব্য ঘটনা সাজিয়ে নেয়। বেশ কিছুক্ষণ আপন মনে প্যাচাল পেরে উঠে বসল অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়েকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো, মহাপাপ? না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। বুকের পাটা লাগে। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন? একা মরলে মজা পাব না, কেউ সঙ্গে থাকলে মজা পাব মরতে। নির্লিপ্ততা, নিষ্ঠুর অন্তুর অভিব্যক্তি। অন্তিকের মূর্খ ও নিরেট বোকার মতো কথা শুনে অন্তুর তাচ্ছিল্য ছাড়া আর কিছু এলো না। অন্তু শুই নিয়ে বেরিয়ে যাচ্ছিল। অন্তিক দীর্ঘশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল টান হয়ে। তার আজকাল লজ্জা করে না, বরং সকলে মিলে জুতো মারলে হয়তো সে একটু শান্তি পাবে বলে মনে হয়। এই মনোভাবটা এসেছে বহুদিন আগে, অথচ পারত না আব্বু, আম্মু অথবা অন্তুর সামনে গিয়ে দাঁড়িয়ে ওই তেতো সত্যগুলো বলতে। সে আশা করেছিল কোনোভাবে ওই মরণ ফাঁদ থেকে বেঁচে কোনো কিছু না জানাজানির মাঝ দিয়েই আব্বুর কাছে ফিরবে। অথচ তার আগেই অন্তিকের হাসি পেল নিজের ওপর। সে কোনোদিনও সত্যিগুলো বলতে পারত না আব্বুর সামনে দাঁড়িয়ে, হয়তো ওভাবেই মরে যেত কোনো একদিন পলাশের হাতে। আজও তো পারছে না আব্বুর সামনে গিয়ে দাঁড়াতে। আমজাদ সাহেব প্রখর অভিমানী আর আত্মগৌরবে ভরপুর মানুষ, উনার সামনে দাঁড়ানোর হিম্মত জুটছিল না অন্তিকের। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। অন্তুকে দরজা বন্ধ করে পড়তে বলে গেলেন আমজাদ সাহেব। যতদূর দেখা গেল, গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। অন্তুর কেমন একটা শঙ্কা কাজ করছিল, অকারণেই। পড়তে পড়তে একসময় সেদিকেও মনোযোগ আসছিল না। এবারের পরীক্ষার মাঝে সপ্তাহের বেশি ছুটি পড়েছে। বেশ কয়েক ঘন্টা কেটে যায় এভাবেই অস্থিরতার মাঝে। জোহরের আজানের সময় হয়ে এলো। ইচ্ছে করছিল নফল নামাজে বসতে। অন্তুর মনে হয় জীবনে তো পাপের অন্ত নেই,
তবে এই কদিনে সে খুব তৎপর হয়ে উঠেছে পাপী ভাবনা ও কাজকর্ম করতে। হুট করে খুব কান্না পাচ্ছিল, মানুষের জন্য নয়, সৃষ্টিকর্তার কাছে কিসের যেন নালিশ জমে আছে যেন তার। গোসলে গেল অন্তু। পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে, কালবৈশাখী ধেয়ে আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হল না কানে, তবে কানে এলো ওর। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেইটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগল। কারা এসেছে? ওদিকে গেইট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনোরকম মাথায় গামছা পেঁচিয়ে তার ওপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অভ্যাসবশত মুখে ওড়না চেপে তা জড়িয়ে নিল মাথার ওপাশ দিয়ে। বাইরে অনেকের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। এতক্ষণ বুকটা অস্বাভাবিকভাবে কাঁপলেও এবার শান্ত হল। রাবেয়া অনেককে খেয়াল রাখতে বলে গেছেন বাড়ির দিকে। ধাক্কাধাক্কি শুনে নিশ্চয় অনেকে জড়ো হয়েছে। যারাই আসুক তামাশা করতে, পাড়ার এতগুলো লোকের সম্মুখে কোনো অশিষ্টতা করতে পারবে না। এই কৃত্রিম সান্ত্বনাটুকু বুকে বেঁধে গেইট খুলে দেয় অন্তু। বাড়ির সামনে ভিটার ওপর প্রায় 15-20 জন লোক জমেছে। ধাক্কাধাক্কি করা মানুষগুলো ক্লাবের জয়ের ছেলেরা। কবিরকে অন্তু চেনে, সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। কেন এসেছেন আপনারা? এমন জানোয়ারের মতো ধাক্কাধাক্কির কি হয়েছে? কর্কশ স্বরে বলে অন্তু। জয় ভাইকে ডাকতে এসেছি। একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। সকলে একে অন্যের মুখে চাওয়াচাওয়ি শুরু করেছে। অথচ অন্তু কোনো আগা মাথা পেল না। শান্ত স্বরে হেসে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত। কতক্ষণ ধৈর্যে কুলাবে সেটাও বলতে পারছি না। কিন্তু আপনারা কি পেলেন বা পাচ্ছেন এই তামাশাটুকু করে? অন্তু কথা শেষ করে ভেতরে চলে যাচ্ছিল। পেছনে থেকে রাহাত ডাকে, এই যে আপু, আপনার সাথে আমাদের মশকরার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল, একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হইছে। উনাকে দরকার। একটু ডাকেন উনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু উনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত খুব আন্তরিক স্বরে বলে। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টগবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগের দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে, তো আপনার ভাষ্যমতে আপনাদের জয়ের বাড়ির ভেতরে থাকার কথা? রাহা তার কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে, বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। বলল, আপনার এরকম একটা শয়তানি দাবি কেয়ামতের আগে সত্যি হবে না কখনো।
হাসরের মাঠে হয়তো কোনো কঠিন পাপের শাস্তি হিসেবে এমন সাজা আল্লাহ পাক দিতে পারেন আমায়। নয়তো না। কথা আটকে আসছিল অন্তর। ভেতরে উত্তেজনা এবং মস্তিষ্কের ছটফটানি আতঙ্কে মুখের স্নায়ু যেন ভর ছেড়ে দিচ্ছিল। রাহাতের কান অবধি পৌঁছালি না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই। ঘুমাই গেছেন নাকি? জয় ভাই। অন্তু মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই। তবুও বুকের ভেতরে ধুপধুপ আওয়াজ হচ্ছে, শ্বাসরোধ হয়ে এসে আবার সবটুকু একসাথে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছিল। তা একদম থেমে গেল যখন ভেতর থেকে জয়ের আধো ঘুমন্ত গলার আওয়াজ এলো, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু বিদ্যুতের গতিতে ঘাড় ঘুরায়। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট, সেই প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়ারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই, তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেইটের কাছে দাঁড়ায় জয়। দেখতে কি যে বিশ্রী লাগছিল ব্যাপারটা। নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। জয় এসে ঠিক অন্তুর পাশে দাঁড়িয়ে চমকে যায়, কি ব্যাপার আরমিন? এত লোকের ভিড় কেন? কি হইছে? সাবলীল ভঙ্গিমা তার। অন্তু নির্জীব হয়ে উঠল। যেন কাঠের তৈরি প্রতিমায় শুধু মাঝে মধ্যে নিঃশ্বাস পড়ছে। লোকগুলো বোধহয় কথা বলতে ভুলে গেছিল এতক্ষণ। এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা, আরে এইডা ওই যে মেম্বারের ভাগ্নি না? জয়। ও ঘোমটার তলে খেমটা চলে মাইনসে কি আর এমনি কয়? এই যে শোনো সগলে, আইজকা যা দেখতেছ নতুন কিচ্ছু না। আমরা একদিন হেরে বাড়িতো যাইয়া ওই পোলারে দেখছি। ছেড়ির মা কত আদর কইরা খাওয়াইতেছিল, ছি ছি ছি। থুহ। মাস্টারের মাইয়া। হুহ। আবার মুকুশ পইরে বেড়ায়। কাউরে মুখ দেহায় না। ভণ্ডামি দেখছ? ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হেই আবার বাইরে কারে মুখ দেহাইব? দরকারই তো নাই। নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই ছেড়ারে মাইনে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তর ওপর, দেখছি মানে? ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইল, হেইও ভিতরে চইলে গেল, কিছু কইল না। ওইদিনই সন্দেহ হইছিল। আবার এই ছেড়ি সেদিন দেখলাম মুকুশ না পইরাই বাইরেতে ঘুইরা আইল। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না। এক রত্তিও ভুল বলে না জয়। আরে ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন। লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তর দুচোখ ভিজে ওঠে। অন্তর একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অনৈতিক শক্তির ওপর এত দম্ভ, এত তার কুটিলতা। আর শক্তিও তো অগাধ। বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তর। বহুবার সতর্ক করেছে জয়কে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে।
অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছ্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে, ঝোড়ো ঝড়ো করে ঝরে পড়বে অন্তু। নিজের ভেতরের ক্ষরণটুকু শুষে নেয় হাসি মুখে। জয় মানুষটা খুব প্রতিশ্রুতিবান। নিজের কথার একদম খেলাপ করে না, এক চুলো না। হিসেবটা ঠিক মিটিয়ে নেয়। অন্তু অবাক হল সবচেয়ে বেশি, সবার অভিনয়। জয়, রাহাত সবচেয়ে এগিয়ে আছে অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো, পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়ে। এক বৃদ্ধা এগিয়ে আসে, এই ছেড়িরে একঘরে করো বাপু সকল। এইসব পাড়াডার বদনাম করব। ও ছেড়ি, এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থুহ। ঘরে বেডা শুয়াইয়া রাখতে দিয়া বাপ মায়ে গেছে কোনে। ছি 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 ছি, বাপের জন্মে এইসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই, দরজা খুলতে এত দেরি লাগাইতেছ ক্যা? সেই কখন থেকে আয়শা এই ছেঁড়াগুলান ডাকতেছিল, খোলে নাতে খোলেই না। এবার যা হল, তা অন্তুর কাছে এতক্ষণের সবচেয়ে ভালো প্রতিক্রিয়া বলে মনে হল। এদের কথা অন্তুর কাছে খুব ফুটবল মন্তব্য বলে মনে হচ্ছিল। সে তো বলাৎকার মেয়ে প্রমাণিত হয়েছে, এই ভদ্র সমাজের লোকগুলো কি ব্যাস এমন শুকনো কথায় ছেড়ে দেবে তাকে? এবার সেই ঘটক মহিলা এগিয়ে এলেন। বহুবার অন্তুর বিয়ে নিয়ে এসেছেন অন্তুর কাছে। অন্তুর জবাবের কাছে নাস্তানাবুদ হয়ে ফিরে গেছেন, অনেক পাত্রপক্ষের কঠিন গালি অবধি হজম করতে হয়েছে শুধু অন্তুর প্রতিবাদী অহংকারের জন্য। আজ সুযোগ এবং ফাঁক পেয়ে ছাড়বেন কেন? বেখবর হামলা করে বসলেন অন্তুর ওপর। জয় ছিটকে দূরে সরে দাঁড়ায়, যেন জায়গা করে দেয় মহিলাকে এগিয়ে আসার। মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, ওহ, তাইলে কুকাম করে লাংড়ে বিছানায় শুয়াইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি। এরপর সেইখান থেকে বাইর হইয়া আইছ? ওরেসি ছি ছি। রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়ে তাও পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় পাশেই দাঁড়িয়ে আছে। অন্তু না তাকিয়েও টের পায়, জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হই হই করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনই দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা? চুল নাক কাইটা বাইর করো ওসব বালাই দেশ থেকা। কেউ কেউ পরামর্শ দিল, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। তার হঠাৎই জয়কে দেখতে খুব ইচ্ছে করল, মানুষটা চমৎকার খেলোয়াড়, হারতে জানেই না। সে তাকালো জয়ের দিকে। শার্টটা গায়ে চড়িয়েছে এখন। চুপচাপ দাঁড়িয়ে ঘাড়ে হাত ম্যাসাজ করছে। দেখে মনে হল, ঘাড়ে বোধহয় অস্বস্তিবোধ করছে সে,
মুখ চোখে অল্প স্বল্প বিরক্তি দেখতে পাওয়া যাচ্ছিল। ভ্রুটা সামান্য কুঁচকে আছে। চট করে অন্তুর দিকে তাকাল। চোখ দুটো জ্বলজ্বল করছিল জয়ের, চোখের সূক্ষ্ম শিরায় রক্ত জমেছে। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল। উহু, যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। এত কঠিন লাগল সেই হাসি দেখতে। যেন জয়ের পারফরমেন্স খুব পছন্দ হয়েছে তার। সেই জয়কে বাহবা দিচ্ছিল। জয়ের জ্বলতে থাকা চোখ দুটো ধপ করে নিভে যায় যেন। জয় আশা করেনি এই অবস্থায় মেয়েটার এমন কঠোর অভিব্যক্তি। বেশি শোকে পাথরের জায়গায় মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে, ভাবল জয়। অবাক হয়েছে দেখল অন্তুর দিকে। অন্তু হাসি সামলে নজর ফিরিয়েছে সামনের ভিড়ের দিকে। এক মুহূর্তের জন্য দেখেছে সে অন্তুর চোখের সেই দুর্বোধ্য নজরের আন্দাজটুকু। বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল জয়ের। এক অদম্য শক্তির বহিঃপ্রকাশ ছিল অন্তুর হাসিতে। কয়েক সেকেন্ড অলৌকিক আছড়ে পড়ার মতো ঘোরে রইল জয়। মেয়েটা রহস্যমণ্ডিত। কখনো ভাঙা নৌকার ছেঁড়া পালের মতো ফুটবল, আবার কখনো ধাতব পদার্থের মতো অটল। পুরুষ এবং কলঙ্ক এই দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারীসত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ, কলঙ্ক বিচ্ছিন্ন। পুরুষের শরীরে দাগ লাগে না। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। পুরুষ দেহের পুরু চামড়া ভেদ করে কলঙ্ক লেপটানোর সাহস কলঙ্কের নিজেরও নেই। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে, নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে। ভাবনাগুলো অন্তুকে সুখ দেয়। সে হাসে আবার ভিড়ের দিকে তাকিয়ে। মৌলবি আনতে যাচ্ছে কেউ কেউ। ব্যভিচারের বিধান জানতে হবে তো। অন্তুর ঠোঁট থেকে হাসি সরছিল না। শুধু একটু আব্বুর জন্য কলিজাটা কেমন করছিল। ওই পলিথিনে আগুন জ্বালালে যেমন পলিথিন গলে ঝলসে টপ টপ করে খসে পড়ে মাটিতে, ওরকম ঝলসে যাচ্ছিল অন্তুর কলিজাটা। তাছাড়া আর কোনোরকম ব্যথা সে অনুভব করছিল না। দুপুর তখন ৩টা। সূর্যটা মাথার ওপর থেকে হেলে পড়েছে পশ্চিমের দিকে। জয় দাঁড়িয়ে আছে হামজার পাশে। পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ার বের করে আনা হয়েছে। মৌলবি সাহেব এলেন। সব শুনলেন। বেশ কিছুক্ষণ চুপ রইলেন। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত তা কেউ আন্দাজ করতে পারেনি। কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ বড় হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেঢালি সেলোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনোমতো। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়র সে। তাকে বসতে দেয়া হল। সে বসল না। তার মুখটা কঠিন। লজ্জা লুকোতে ভীষণ দক্ষ ওই কাঠিন্যতা। আসলেও সে লজ্জা পাচ্ছে কিনা বোঝা গেল না। লোক ভয়েই হোক অথবা পুরুষ হিসেবে এতক্ষণে ভুলেও জয়ের দিকে আঙুল তোলেনি। আর তুলবেই বা কেন? মেয়ের সম্মতি না থাকলে কি একটা জলজ্জন্ত বেটাছেলে ঘরে ঢুকতে পারে?
ভোস্টরা মেয়ের শাস্তিটাই কার্যকর হোক, বেটা ছেলের শাস্তি পরে আদায় করা যাবে। মৌলবী বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হইছে, সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুইজনকে দোড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা। এইসব আগের কালে দেখা যেত, এখন তো এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয় কেউ মুখে আনল না, বোঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণভরে আব্বুকে ডাকল। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। অবশ্য অন্তু বুঝেছে, প্রকৃতির খেলা সবটাই। নয়তো এত সংযোগ মিলে যাবে কেন একটা বিন্দুতে। সেই শুরু থেকে ছোট ছোট বিচ্ছিন্ন সংযোগগুলো আজ এই বিন্দুতে মিলিত হয়ে এটা প্রমাণ করে ছেড়েছে। সবাই বেশ কিছুক্ষণ চুপ। অন্তু আল্লাহর কাছে মনে প্রাণে চাইল, বেত্রাঘাত করা হোক। এই দুনিয়ার বুকে তার এত সব ক্লান্তির অবসান ঘটুক। আব্বুর সামনে দাঁড়ানোর আগে তার প্রাণবায়ু বের হোক। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়, তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দও শোনেনি কেউ বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলবীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে? সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতিই তো চলমান এখন। দোড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে, ধরুন যদি দিয়ে দিই? অন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? হামজা কথা শেষ করল। অন্তু মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। এটা আধুনিক সময়। শহরে এসব অহরহ চলছে। পাড়ায় ঘটেছে বলে মানুষ মারবে নাকি তারা? সমাজের লোক এত নিষ্ঠুর নাকি? পাপ করেছে, বিয়ে করে শুধরে নিক সেসব। সবার নীরব পাওয়া গেল এতে। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছ তুমি? কি দিয়ে বলতেছ? আরমিন গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমিও ওরে বিয়ে করতে পারব না। ওর সাথে আমার পোষায় না, তাছাড়াও আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। হামজার কানে গেল না সেসব। জয়ও ভয় পাচ্ছিল। হামজার নীরবতা ভালো না। এতক্ষণ চুপচাপ সহ্য করছে সে সব, সামলানোর চেষ্টা করছে, হুহুত করছে।
অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। এতক্ষণে মেয়েটাকে জীবিত মনে হল। হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা। আমি কিছু কথা বলতে চাই। কাতর অন্তু। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তুর শিক্ষিত, মার্জিত, যুক্তি তর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করল। অন্তু থামে না। বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, গেইট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছ? মানে এইসব নাটক দিয়া কি বুঝাইতেছ? ওইডা কও। এই ছেড়িরে কেউ ধরেন তো। অন্তু চুপ হয়ে গেল। সে কি বলবে? বলবে যে রুহু দেহে থাকা অবস্থায় বিয়ে করবে না, অথবা সে কিছুই করেনি। অবশেষে দ্বিধা কাটিয়ে বলল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার ওপর। অন্তু হুট করে উত্তেজিত হয়ে পড়েছে। মৌলবীর পায়ের কাছে বসে পড়ল মাটিতে। খপ করে একদলা থুতু এসে মুখে পড়ে তার গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য মুখে লাগেনি। আর একটু উপরে ফেললেই মুখে পড়ত থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু তার চোয়ালের ওপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলা ঠিকমতো থুতুও দিতে জানে না। চলবে।